হাদি ভাই শুধু একটা মানুষ না, একটা বিপ্লবী, একটা আইডিওলজি, একটা ইন্সপিরেশন, একটা উদাহরণ এই জাতির জন্য। আচ্ছা, এখন আসেন এই পদে আলো আর ডেইলি স্টার নিয়ে। লাস্ট টাইম এইসব শাহবাগীদের পক্ষে কথা বললা উল্টো হাদির আইডিওলজির সাথে তোরা বেইমানি করলি। এই হাদি ভাই তার ক্ষুদ্র কালচারাল সেন্টার দিয়া জাতির যে দেশপ্রেম শিখাই গেছে, তাই 54 বছরে তোদের এই উদিসি আর সায়ানট মিললে পারে না। উল্টো তোদের নেতাদের মৃত্যু হলে নাকি লোকজন মিষ্টি বিতরণ করে খাইতো। সি ভাই, লজ্জা তোদের জন্য। আজ লক্ষ জনতার ভালোবাসা, অশ্রুসিক্ত দোয়ার মধ্য দিয়ে আমাদের প্রিয় ওসমান হাদি ভাই চিরবিদায় নিলেন। আল্লাহ যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন তাদেরকে হয়তো এভাবেই তার নিজের কাছে তুলে নেন। প্রিয় আইডিওলজি, আল্লাহ আপনাকে তার দরবারের সর্বোচ্চ সম্মান দান করুক, আমিন। প্রিয় ভাই, আপনি তো চেয়েছিলেন শুধুমাত্র ঢাকা ৮ আসন, কিন্তু আজ পুরো জাতি আপনাকে তার নিজের করে নিয়েছে। আপনি দুনিয়ার সর্বোচ্চ প্রাপ্তি অর্জন করে গেছেন। মানুষের নিখাত ভালোবাসা, সম্মান আর ইতিহাসের অমরতা নিয়ে আজকে তিনি বিদায় নিয়েছেন। মাত্র ১.৫ বছরে আপনি যে রাজনৈতিক আদর্শ ও সাহসিকতার বীজ বপন করে গেছেন, তা আগামী দিনের শত রাজনীতিবিদের জন্য থাকবে এক অনন্য দৃষ্টান্ত, এক চিরন্তন অনুপ্রেরণা হয়ে। আজ আপনাকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করা হয়েছে। কত বড় সম্মান, কত গৌরবের এক অধ্যায়। আজ রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে লক্ষ মানুষের ঢল নেমেছিল এক বিপ্লবীর শেষ বিদায় জানাতে। শরীরটা আজ মাটির নিচে, কিন্তু আপনার আদর্শ, সাহস আর ভালোবাসা চিরকাল বেঁচে থাকবে মানুষের হৃদয়ে। প্রিয় ভাই, আপনি কখনোই হারিয়ে যাননি আমাদের মাঝ থেকে। হাদি ভাইয়ের এই গ্লোরিয়াস মৃত্যু একটা শ্রেণী মানুষের খুব গায়ে লেগে গেছে। তারা আজ হিংসায় জ্বলে পুরো ছারখার হয়ে যাচ্ছে। ভাই, তোদেরকে বলি, তোরা চোখ খুলে দেখ, তোদের রাজনৈতিক দল, মতাদর্শের লোকজন অথবা ভাড়ায় খাটা কর্মী মিললে এমন একটা জানাজা জীবনে দিতে পারবি? পারো না জিন্দেগিতেও। উল্টো তোদের নেতাদের মৃত্যু হলে নাকি লোকজন মিষ্টি বিতরণ করে খাইতো। সি ভাই, লজ্জা তোদের জন্য। তোরা এক একটা শুয়ারের বাচ্চা, এই দেশের গ্রাউন্ড রিয়ালিটির আশেপাশ দিয়েও তোরা নাই। তাই তোরা বুঝিস না যে হাদি ভাইয়ের উচ্চারণ করা প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা কথা আমাদের মনের কথা। হাদি ভাই শুধু একটা মানুষ না, একটা বিপ্লবী, একটা আইডিওলজি, একটা ইন্সপিরেশন, একটা উদাহরণ এই জাতির জন্য। এখন আসুন, যারা হাদি ভাইয়ের মৃত্যুটাকে নর্মালাইজ করার জন্য মব করেছিলে তাদেরকে একটু বলি। প্রথমেই আসেন উদিসি এবং সায়ানটের বেলায়। ভাইরে ভাই, এই বাল কালচারাল সেন্টার দিয়ে যত সব শাহবাগীদের উত্থান ঘটতো। কয়দিন পরে পরে তারা পোশাকের স্বাধীনতা নিয়ে আন্দোলন করতো, যৌন স্বাধীনতা নিয়ে আন্দোলন করতো। জানোয়ারের বাচ্চারা আজকে উদিসি আর সায়ানট করে চিল্লে। এই দেশে ভাই ভাসানীর কালচারাল সেন্টার কোথায়? কাজী নজরুল ইসলামের কালচারাল সেন্টার কোথায়? শহীদ জিয়ার কালচারাল সেন্টার কোথায়? বাংলাদেশের মুসলমান বড় বড় নেতাদের কালচারাল সেন্টারগুলো কোথায়? আবার আসে উদিসি সায়ানট নিয়ে। আজ স্বাধীনতার 54 বছর পরে বাংলাদেশের ভারতীয় আগ্রাসন মোকাবেলায় তোদের নেতাদের অবস্থান কোথায়? এই হাদি ভাই তার ক্ষুদ্র কালচারাল সেন্টার দিয়া জাতির যে দেশপ্রেম শিখাই গেছে, তাই 54 বছরে তোদের এই উদিসি আর সায়ানট মিললে পারে না। আজ তোরা এই হাদির বক্তব্যের পিছনে দাঁড়ায় নিজেরা শাহবাগী বেনা করতেছিস। হাদি ভাই এই শাহবাগের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতো। এইটা মনে রাখিস, বাংলাদেশের সার্বভৌমত্বের ব্যাপারে কোনো আপোষ নাই। তার লড়াইটাই ছিল এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। আচ্ছা, এখন আসেন এই পদে আলো আর ডেইলি স্টার নিয়ে। আরে ভাই, তোরা স্বৈরাচারের পা চাটবি, ইন্ডিয়ার দালালি করবি, তোদের অফিস ভাঙবে না, লোকজন কি চাটবে তাইলে? শুয়ারের বাচ্চারা, জানোয়ার, তোদের চোখে এটার মব লাগে। আর হাসিনা যে লাস্ট 17 বছরে দেশের মানুষের সাথে কত অন্যায়, অত্যাচার, নির্মম নির্যাতন করতো। এই যে শাপলার গণহত্যা, 24-এ নিরাপদ ছাত্রছাত্রীদের উপরে যেই হেলমেট বাহিনীর যেই আক্রমণ করছিল, এইগুলোর তোর কাছে মব লাগে না। আর যা তোরা যে নিজেরা যে মব করে চিল্লাস, কিন্তু নিজেদের অবস্থানটা কোথায়? এই মবের পিছনে দাঁড়াই তো নিজেরাই এই শাহবাগীপনারা প্রমোট করতেছে। আজকের এই মব করে তোদের নিজেদের অবস্থান তা কোথায় গিয়ে পৌঁছেছে তা তো জনগণ দেখতেই পাচ্ছে, তোরা নিজেরাও দেখতে পাচ্ছিস। লাস্ট টাইম এইসব শাহবাগীদের পক্ষে কথা বললা উল্টো হাদির আইডিওলজির সাথে তোরা বেইমানি করলি। কিছু বলার নাই আসলে, বুঝছেন? আজকের অনেক কথা বলছি। এদের দিকে তাকাইলে মানে এরা হাদির মৃত্যুটারে নিয়ে পর্যন্ত এরা রাজনীতি করে ফেলছে শেষ পর্যন্ত। নরপিশাচ, জানোয়ার কোথাকার। থাকেন, আল্লাহ হাফেজ।